দোষে হয়েছিলেন গুম, আয়নাঘরে শুতে হয়েছে নির্মম নির্যাতন, এরপর সাজানো হয় নাটক, সেখান থেকে নতুন মামলা, জেল খেটে জামিন মিললেও সেই মামলায় এখনো ভোগাচ্ছে আয়নাঘরের ভুক্তভোগীদের। সেসব নির্যাতনের বিচারের পাশাপাশি এখন সেসব মামলা থেকেও রেহাই চান আয়নাঘরের ভুক্তভোগীরা। 2015 সালের 6 মার্চ দুই কর্মীর সঙ্গে দেখা করতে ধানমন্ডি 27 নম্বরের এই জায়গাটিতে অপেক্ষা করছিলেন ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন। পরে তাকে সেখান থেকে তুলে নেয় সিভিল পোশাকে থাকা র্যাবের 2 সদস্য। আটক হন অপর 2 কর্মীও। এরপর র্যাবের গোপন আস্তানায় চলে অমানসিক নির্যাতন। ঘাড়ে একটা ইনজেকশন দিত আর মুখে একটা লিকুইড জাতীয় একটা মেডিসিন দিত। আমার একবার চেঞ্জ আসার পরে মনে হলো যে আমি একটু পানি খাওয়া দরকার। তখন ড্রামে দেখি কোনোরকম একটু পানি আছে। বাজে অবস্থায় ওই পানিটা খেয়ে মনে হলো যে আমার জীবনটা নতুন করে আবার আমি বাঁচার একটা স্বপ্ন দেখলাম। কয়েক দফা স্থান পরিবর্তন করে 3 মাস পর তাকে ফরিদপুরে নিয়ে অস্ত্র ও বোমাসহ নাটক সাজিয়ে মামলা দিয়ে হস্তান্তর করা হয় থানায়। আমার সামনে 100 হাত বোম, পেট্রোল বোম, এরকম 200-এর মতো বোম সাজিয়ে একটা নাটকীয়ভাবে আমাকে ওইখানে দেখালো যে আমি সন্ত্রাসী করতে গেছিলাম। খোকন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মোহাম্মদ ফয়েজের নেই কোনো রাজনৈতিক অতীত। তিনি সাবেক এক শিবির কর্মীর কাছে পড়ার কারণে ভুক্তভোগী হতে হয় ফয়েজ ও তার 4 সহপাঠীকে। 2020 সালের 11 জানুয়ারি বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগের দিন তাকে যাত্রাবাড়ি থেকে তুলে নেয় ডিজিএফআই। আরবি শেখার মধ্যে একটা নিরীহ ব্যাপার, এটাকে হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে যাতে একটা জঙ্গি তকমা লাগিয়ে মানে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটা সর্বোচ্চ চেষ্টা করতো। আমি তো স্বাভাবিকভাবে বলতাম যে না আমি কোনো সংগঠন করি না। দেখা যেত একজন জিজ্ঞাসাবাদ করতো, এরকম 2-3 জন মিলে হচ্ছে মারতো। 72 দিন আয়নাঘরে নির্যাতন শেষে তাদের নিয়ে সাজানো হয় জঙ্গি নাটক। নতুন পাঞ্জাবি পরিয়ে কিছু বই দিয়ে মুখ বেঁধে অন্য গাড়িতে তুলে দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেই মামলায় জেল খাটেন 2 বছর। এখনো আমরা এই মামলাগুলোতে হাজিরা দিতে হয়, এখনো হচ্ছে গিয়ে মানে একটা মানসিক একটা যন্ত্রণা সবসময় একটা কাজ করে। এরই মধ্যে অনেক আলামত নষ্ট হলেও এখনো এসব ঘটনা সুষ্ঠু তদন্ত সম্ভব বলছেন বিশ্লেষকরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থা যদি ত্বরান্বিত করা যায় এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি আমরা বিধান করতে পারি, তাহলে ভবিষ্যতে আয়নাঘরের এই আতঙ্কিত যে শব্দটা থেকে আমরা মুক্ত পাবো বলে আমি মনে করি। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেন আয়নাঘরের ভুক্তভোগীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা সে সিদ্ধান্ত এই সপ্তাহের শেষে নেবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন দলে যোগদানের সম্ভাবনা রয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। সোমবার রাতে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নাহিদ। তথ্য উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগেই গণমাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে, এগুলোর সবই অনুমান নির্ভর। এ সময় উপদেষ্টা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বারবার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুড়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটা পরিকল্পিত বলে মনে করে সরকার, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচিতে তিস্তা পারে 11 পয়েন্টে জড়ো হন হাজার হাজার মানুষ। রংপুর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মির্জা ফখরুল বলেন, অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। বলেন, 15 বছরে আওয়ামী লীগ তিস্তার 1 ফোঁটা পানিও আনতে পারেনি। তিস্তা রক্ষায় রংপুর সহ 5 জেলার 11টি স্থানে 48 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার সকালে গানের তালে তালে রংপুরের কাউনিয়া তিস্তা রেলসেতু এলাকায় কর্মসূচিতে আসতে থাকেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, 15 বছরে আওয়ামী লীগ তিস্তার 1 ফোঁটা পানিও আনতে পারেনি। ভারত বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে আটকে রাখছে পানি। 15 বছরে
বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। নীলফামারী ও লালমনিরহাটেও বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষকরাও। স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাচ্ছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক। 5টা জেলার লোক সবাই একসাথে একত্রিত হয়েছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সাথে আসি থাকবো যাতে আমাদের এই তিস্তা মেগা প্রকল্প কাজের বাস্তবায়ন হয়। গাইবান্ধায়ও কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। 71 সালে আমাদেরকে আপনারা দুর্দিনে একটু সাহায্য করেছেন, পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছেন। পাকিস্তান থাকলে আপনি তিস্তা নদীর এই অবস্থা আপনি করতে পারতেন না। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে কুড়িগ্রামের 2টি পয়েন্টে জড়ো হয় বিএনপির হাজারো নেতাকর্মী। তিস্তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারাই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। রাতের সংঘর্ষের ছবি তোলার সময় তাকে মারধর, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকরা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে সেসব সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা তৈরির জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা জরুরি। নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। তারেক রহমান বলেন, সংস্কার সফল করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। বৈষম্য মুক্ত দেশ গড়তে হলে জনগণের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে কক্সবাজারে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা মাঝে মধ্যে বক্তব্য দিয়ে দেশকে অস্থির করতে চান। তার রাজনৈতিক মৃত্যু হয়েছে 2024 সালের 5 আগস্ট, আর এই মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিক কবর রচনা করে গেছেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা সালাউদ্দিন। এ সময় তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে
শেখ হাসিনা নিজেই। বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে। বাংলাদেশের মানুষের রক্তে গণতন্ত্র রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। তাই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌর উদ্যানের সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের বাজার এখনও সাধারণ মানুষের নাগালে আসেনি জানিয়ে রমজানে দাম নিয়ে সিন্ডিকেট বন্ধে অন্তর্বর্তী সরকারকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান মঈন খান। এছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমাদের কাজ করতে হবে, সারা দেশব্যাপী মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে। এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। আন্দোলনে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এদিকে মসজিদ অফিসে এসি 25 ডিগ্রি নিচে না রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি তার। সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন উপদেষ্টারা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বিভিন্ন সেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, আন্দোলনে নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি পাবেন। এছাড়া তিনি জানান, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে, এ সপ্তাহে অধিদপ্তর গঠন হবে। প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বাসাবাড়ি, মার্কেট, মসজিদ সহ সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এছাড়া গরমে কেপিএ স্থাপনা বাদে শহরে ও গ্রামে সমান হারে লোডশেডিং হবে বলে জানান তিনি। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 30 টাকা কেজিতে 50 লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এই 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। এতে প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। ঈদে বিনামূল্যে কোটি পরিবার 10 কেজি করে চাল পাবে, এমন আরও কিছু কার্যক্রম রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর অবস্থানের ঘোষণা সেনাবাহিনীর। দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। বাহিনীর যে সদস্যরা সম্প্রতি অপরাধে জড়িয়ে পড়েছেন তাদের বিরুদ্ধেও সেনা আইনে বিচার শুরু হয়েছে। বাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাকাণ্ড কমেছে বলেও জানানো হয়। এছাড়া বান্দরবানে শ্রমিক অপহরণের ঘটনায় চলছে অভিযান। আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডিসেম্বরে সর্বশেষ ব্রিফিংয়ের 50 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেনা সদরের। জানানো হয়, এই সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে 172টি অবৈধ অস্ত্র। 28 ডিসেম্বর 2024 গেল 1.5 মাসের বেশি সময়ে আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চলে 88টি অস্থিরতার ঘটনা ঘটে। সড়ক অবরোধ করা হয় 30 বার। সেনা সদর জানায়, এসব ঘটনা সফলভাবে মোকাবেলা করেছে সেনাবাহিনী। অল্প কয়েকটি গার্মেন্টস কারখানা বাদ দিলে শিল্পাঞ্চলে 2097টি পোশাক কারখানায় কাজ চলছে। সেনা সদর জানায়, বিভিন্ন অভিযানে কিছু সেনা সদস্য বিপদগামী হয়ে অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। তবে অভিযুক্তদের সামরিক আদালতে বিচার চলছে। আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। এক্স অফিসার আসলে যারা এটার সাথে জড়িত, এই ধরনের ঘটনা
যে এক্সটর্শন বা চুরি বা হত্যার সাথে যারা জড়িত, তারা তাদের দেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে। গত এক মাসে প্রায় 350 মাদক ব্যবসায়ী সহ সারা দেশে 2142 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে সেনাবাহিনী। এছাড়া বান্দরবনের অপহরণের ঘটনায় অভিযান চলমান। যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। গতকালকেও 2টি ক্যাম্প, কুকিচিনের 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট, এগুলো ধ্বংস করেছি। বিভিন্ন স্থানে সাম্প্রতিক মব জাস্টিস নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সেনা সদর জানায়, এর মাধ্যমে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করলে কঠোর অবস্থান নেবে সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ, বিজেএমই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে গত 6 মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আগারগাঁওয়ে প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 শ্রেণীতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। মব জাস্টিসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে বিশৃঙ্খলায় জড়িত সব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়, যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি, আপনারা প্রকাশ করে দেন। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। পুলিশের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অনিয়মের কারণে সম্প্রতি পুলিশের অনেক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গত 53 বছরে হয়নি। আমাদের দেশকে ভালোবাসতে হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা না পড়ার কারণ পর্যালোচনা করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসির ধারায় কিছুটা সংশোধন করে আবারও দরপত্র আহ্বান করতে চায়, যদিও চুক্তিতে আর কোনো আর্থিক সুবিধা দেওয়ার বিপক্ষে বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক অনিশ্চয়তাই বিনিয়োগকারীদের অনীহার মূল কারণ। জ্বালানি খাতের মহাপরিকল্পনা বলছে 2030 সাল নাগাদ স্থলভাগে গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে। সে সময় চাহিদা দাঁড়াবে 500 কোটি ঘনফুটে। এ ঘাটতি মেটাতে এলএনজির পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান জরুরি। 2023 সালের জুলাই মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তি চূড়ান্ত হয়। আগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীদের গ্যাসের হিস্সা বাড়ে দামও দেয়া হয় নানা রকম কর সুবিধা। গত বছর 57 বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান করা হয়। সে সময় 7 কোম্পানি জরিপের তথ্য উপাত্ত দরপত্রের নথি কিনলেও জমা দেয়নি কেউ। পরে 9 ডিসেম্বর পর্যন্ত 3 মাস সময় বাড়িয়েও সাড়া মেলেনি। টেন্ডারার তাদের কাছে আমরা মতামত চাইলাম, কেন আপনারা ড্রপ করলেন না, রিলেটেড বিশেষজ্ঞ আছেন তাদের কাছে থেকেও আমরা মতামত চাইলাম। দেশের স্বার্থটা এখানে আমাদের ইম্পর্টেন্ট, এইটাকে ঠিক রেখে যতটুকু রিভিউ করা যায় করে আমরা খুব দ্রুততম সময় আবার টেন্ডারে যাচ্ছি। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ব্লকের তথ্য উপাত্তের দাম বেশি রাখা, ব্লক থেকে স্টেশন পর্যন্ত পাইপলাইন নির্মাণের খরচ অন্তর্ভুক্ত না রাখা, ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড অন্তর্ভুক্ত রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। তবে বিদ্যমান পিএসসি যথেষ্ট আকর্ষণীয়, তাই আর্থিক কোনো সুবিধা বাড়ানোর বিপক্ষে বিশেষজ্ঞরা। অনেক রকম বিউরোক্রেটিক জিনিসপত্র আছে, তো সেগুলোকে তারা সুযোগ সুবিধা দিতে পারে।
কিন্তু আমি মনে করি আর্থিক দিকটা একটু চিন্তা ভাবনা করে তাদের বিবেচনা করা উচিত যে আর্থিক সুবিধাটা বাড়ানোটা ঠিক হবে না। আমি যেটা বুঝতে পারছি, তারা যদি এখন আবার রিটেন্ডার করে, আমার মনে হয় যে পলিটিক্যাল সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত তারা হয়তো বিড করবে না। এর আগে 2016 সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমুদ্রের 12 নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ পায় দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠান। যদিও পেট্রোবাংলার সাথে দামের মতবিরোধে দেশ ছাড়ে তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন সিটিতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। অসুস্থ, বয়স্ক এবং শিশুদের জন্য দিনের বেলায়ও টাঙাতে হচ্ছে মশারি। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও মশা নিধন কার্যক্রমে স্থবিরতাকে দুষছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আশঙ্কা তাদের। মশা নিধনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এসব জেলার বাসিন্দাদের। চট্টগ্রাম নগরীর চায়ের দোকান, রাস্তাঘাট, আবাসিক এলাকায় সন্ধ্যার পর মশার উৎপাতে অতিষ্ঠ লোকজন। কয়েল জ্বালিয়েও মিলছে না নিস্তার। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ ছিটানো হচ্ছে না। আর যতক্ষণ প্রতিদিন মশার কল জ্বালাইতে হয়, না জ্বালাইলে ওই দিন আর থাকা যাবে না করে। এদিকে মশা নিধনে আলাদা সেল গঠনের পাশাপাশি জনসচেতনতায় জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। শিগগিরই বড় পরিকল্পনার আশ্বাস মেয়রের। ওয়ার্ডে গিয়েও লিফলেট বিতরণ করছি গণসচেতনতা বৃদ্ধির জন্য, এবং আমরা অলরেডি একটা ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার আমি করে দিয়েছি, আপনি জানেন, যেখানে NS1 অ্যান্টিজেন বিনামূল্যে আমরা সেটা টেস্টটা করে দিচ্ছি এবং 10টি বেড আমরা সেখানে রেখেছি। ক্লিন সিটি খ্যাত রাজশাহীতেও মশার উপদ্রব কমছে না। 30টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে থাকায় মশা নিধন কার্যক্রম স্থবির। এছাড়া নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায় দিচ্ছেন স্থানীয়রা। তবে বরাদ্দের অভাবে ধীরগতি দাবি কর্মকর্তাদের। মশার উপদ্রব বেড়েছে এবং যে উপদ্রবের কারণে আমরা হয়তো ডেঙ্গু বা বিভিন্ন ধরনের রোগবালাইগুলি বাড়ছে। ছাত্রছাত্রীরা সন্ধ্যার পরে কোনো অবস্থায় পড়াশোনা করতে পারছে না। গতানুগতিক যে প্রাত্যহিক কাজ মশা লার্ভা নিধন, এটা কন্টিনিউ চলবে এবং আমরা আগামী 22-23 তারিখ থেকে এক সপ্তাহের জন্য, রোজার আগে এক সপ্তাহের জন্য আমরা একটা ফগার মেশিনের কার্যক্রম পরিচালনা করব। বরিশালে দিনের বেলায়ও মশারি ছাড়া ঘুমানোর উপায় নেই। আবর্জনা ও ময়লা নিষ্কাশন কার্যক্রমে স্থবিরতা আর পর্যাপ্ত ওষুধ না ছিটানোয় বাড়ছে মশা। মশার উপদ্রব তো চলতেছেই এবং সেই রকমের কিন্তু সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা স্টাফ আছে, ঝাড়ুদার আছে, তাদেরকে আমি প্রতিনিয়ত লাগিয়ে রাখছি এবং আমরা খোঁজ রাখছি কোথায় কোন সমস্যা হয়। যদি কোথাও কোনো সমস্যা, তখন আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তা তাকে আমি ধরি, সাথে সাথে সে অ্যাকশন নিচ্ছে আর কি। গেল বছর বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৫০০ মানুষ। এই বছর ১.৫ মাসেই আক্রান্ত ৪৪ জন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে তো মশার উপদ্রব অনেক, এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে? জি, আসলে মশার উপদ্রব এতটাই বেশি যে আসলে মানুষের কিন্তু এখন মানে তারা কিন্তু আসলে এটা সহ্য করার মতো না, যে দিনের বেলা কি রাতের বেলা সবসময় আসলে মশার যন্ত্রণায় থাকতে হচ্ছে মানুষকে, কয়েল জ্বালিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হচ্ছে যে তারা ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রতিনিয়ত তারা বিভিন্ন ওয়ার্ডে স্প্রে করছেন। তবে তারা যে স্প্রে করছেন, সেই স্প্রে করার পর মানুষের যেটি অভিযোগ হচ্ছে যে আসলে ড্রেনে যে মশা থাকে বা বাইরে যে মশাগুলো থাকে সেগুলো ঘরে প্রবেশ করে এবং সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে মানুষ কিন্তু অসুস্থ হয়ে উঠেছে এই মশার যন্ত্রণায়। তবে সিটি কর্পোরেশন বলছে যে তারা যে ওষুধগুলো ছিটাচ্ছে সেই ওষুধে কিন্তু আসলে মশা নিধন হচ্ছে এবং সিটি কর্পোরেশনের 4 জন চিকিৎসক রয়েছেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং তারা কিন্তু এগুলোকে বলছেন যে আসলে 90% মশা নিধন হচ্ছে, এটাই তাদের দাবি। তবে নগরবাসীর মশা নিধন হচ্ছে এটাই তাদের দাবি। তবে নগরবাসীর যেটি অভিযোগ, তারা যেটি বলছেন যে আসলে মশার ওষুধ যখন ছিটিয়ে যায় তখন ধোয়া হয়, এরপরে কিন্তু আসলে মশাগুলো না মরে তেলাপোকা বা অন্যান্য যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলো ঠিকই মারা যায়, কিন্তু মশা কিন্তু আসলে নিধন হচ্ছে না। তাদের যেটি দাবি হচ্ছে যে এই মশা নিধনের জন্য যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেগুলো সিটি কর্পোরেশনকে নিতে হবে।
পাশাপাশি সিটি কর্পোরেশনের যে বিভিন্ন এলাকার যে আনাচে কানাচে যে রোডগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ময়লার স্তূপ দিনের বেলাও থাকে। এটি নিয়ে কিন্তু নগরবাসীর একটি অভিযোগ রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে এই যে ড্রেনের যে ময়লা এবং খালের যে ময়লাগুলো রয়েছে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষ এই মশার উপদ্রব থেকে রেহাই পাবে না। তবে সিটি কর্পোরেশন কিন্তু মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন। তারা বলছেন যে অনেকেই বাসাবাড়ির আশেপাশে ময়লার স্তূপ করে রাখেন, যেগুলো সিটি কর্পোরেশনে দেওয়ার কথা সেগুলো দিচ্ছেন না। সময় মতো সিটি কর্পোরেশনে যখন ময়লা নিতে আসেন তখন সেখানে ফেলা হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে এই ভোগান্তি বাড়ছে। তবে এই ভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম চালানো হচ্ছে এবং হ্যান্ড স্প্রে দিয়ে মশার স্প্রে করা হচ্ছে এই বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বন্দরনগরী চট্টগ্রামে গত 6 মাসে খুন, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং অপহরণের মতো অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে। পুলিশের হিসেবে আগের চেয়ে অপরাধ বেড়েছে 40% মতো। এছাড়া এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের আধিপত্যের লড়াইয়ে আতঙ্কিত নগরবাসী। পুলিশি তৎপরতা কমায় অপরাধ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশের অপরাধ পরিসংখ্যানের তথ্য বলছে, গত 6 মাসে চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই, ডাকাতি, অপহরণ ও খুনের ঘটনা ঘটেছে 118টি, যা গত বছরের একই সময়ের তুলনায় 34টি বেশি। এসবের মধ্যে বেশি ঘটেছে খুন ও অপহরণের ঘটনা। এছাড়া দিনে দুপুরে ছিনতাই ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ডাকাতি ও হুমকির মতো ঘটনা চিন্তায় ফেলেছে নগরবাসীকে। তাদের অভিযোগ, আগে ফাঁড়ি, থানার টহল পুলিশের জোরালো কার্যক্রম ছিল, কিন্তু সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে। মানুষ একটু আতঙ্কিত বোধ করতেছে। আমরা চাইতেছি যে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হোক। এটাই সকালবেলা আমার সামনে একটা হাইজ্যাক হয়েছে, যেখানে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো পুলিশ নাই। বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্টের পর পুলিশের কর্মতৎপরতা এখনো পুরোদমে দেখা যাচ্ছে না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসছে না, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। পুলিশ ধরতে পারতেছে না আসামিদেরকে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এগুলো তো জনগণের সাহায্যে যেভাবে হোক, এগুলো গোয়েন্দাগিরির মাধ্যমে যেভাবে হোক, এইসব অপরাধীকে ধরা পুলিশের জন্য এটা কোনো ব্যাপার না। এমন বাস্তবতায় ঘুরে দাঁড়ানোর কথা বলছে নগর পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কথাও বলছে তারা। পরিবর্তিত পরিস্থিতি, সেটাকে মাথায় রেখেই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা, আইন শৃঙ্খলা জনিত যে আমাদের সিকিউরিটি সিস্টেম এবং আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণমূলক যে পদক্ষেপগুলো, সেগুলোকে আমরা আরেকটু রিশাফল করেছি। চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রায় 80 লাখ মানুষের জন্য রয়েছে 16টি থানা। এই বিশাল এলাকার জন্য পুলিশ সদস্য রয়েছে প্রায় 7000। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 23 দিনে উদ্ধার হয়নি সুন্দরবনের দুবলার চরে অপহৃত 15 জেলে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন চরের 7000-এর বেশি জেলে। মুক্তিপণ হিসেবে ধার্য করা হয়েছে 3 লাখ টাকা করে। এদের মধ্যে 11 জেলে মুক্তিপণ দেওয়ার পরও জলদস্যুরা ছাড়েনি তাদের। জেলেদের অভিযোগ, বিভিন্ন সময় আত্মসমর্পণকারী দস্যুরা ফিরতে শুরু করেছেন তাদের পুরাতন পেশায়। গত 26 জানুয়ারি দুবলাচরের আলোরকোল এলাকা, সমুদ্র থেকে মাছ ধরে এনে শুটকি প্রক্রিয়ার কাজ করছিলেন অপহৃত 15 জেলে, যাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। অপহরণের 23 দিন পার হলেও কোনো জেলেকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। উল্টো অপহৃত 11 জেলের পরিবার মুক্তিপণ দিলেও এখনো পরিবারের কাছে ফিরে আসেনি তারা। গত 30 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদনও করা হয়। বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী দস্যুরা আবারও পুরাতন পেশায় ফিরতে শুরু করেছে জানিয়ে এই মৎস্যজীবী নেতার দাবি, 15 জেলে অপহরণ তাদেরই কাজ। যারা পুরনো ডাকাত যারা আত্মসমর্পণ করেছিল, তারা আমরা খবর পাচ্ছি এরাই এই অপকীর্তিটা করেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই অপহৃত জেলারা 15 জন অপহৃত জেলারা উদ্ধার হয়নি। অপহরণের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় অন্য জেলে কিংবা তাদের পরিবার। জেলেরা অনেকেই সমুদ্রে যেতে চাচ্ছে না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা এখন অনেকেই চরে বসে খাচ্ছে আর ঘুমোচ্ছে, ছাড়া তারা জালে যেতে প্রস্তুত না। অপহৃত জেলেদের উদ্ধারে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ জেলেদের। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় তদন্তকারী সংস্থার কেউ। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ। কুষ্টিয়ায় নসিমন করিমন ইজি বাইক সহ অবৈধ থ্রি হুইলারে দৌরাত্ম্য তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা। একদিকে সরু রাস্তা, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসার কারণে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ট্রাফিক আইনের তোয়াক্কা না করায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত ও যানজট কমাতে দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর গেট এলাকা। সরু রাস্তায় ইজি বাইক, অটোরিকশা, নসিমন করিমনের কারণে তীব্র যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষের বাড়ছে ভোগান্তি। একই চিত্র কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানা ট্রাফিক মোড়, চৌহাস সহ শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই সাথে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই লাইসেন্স দিয়ে নাম্বার প্লেট দিয়ে 7টা গাড়ি চালায় বা 8টা গাড়ি চালায়, তো একটা গাড়ির জন্য তো একটাই লাইসেন্স। রেল লাইনের গেটের এখান থেকে যদি ট্রেন যাতায়াত করে তখনও একটা যানজট হয়। এই যে মেডিকেল বা হাসপাতালে কত রোগী যাচ্ছে এবং এই যানজটের জন্য অনেক সময় দেখেছি অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, শহরের অবস্থা এমন হয়েছে যে বর্তমানে মানুষের চেয়ে যানবাহনের সংখ্যাই বেশি মনে হয়। অবৈধ যানবাহনের চালকেরা ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করায় ঘটছে দুর্ঘটনাও। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটো এসব গাড়ির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে, যার জন্য যানজটটা একটু বেড়ে গেছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এই শহরের যানজটটা যত সহজলভ্য হয়। সড়কে শৃঙ্খলা আনতে ইজি বাইক, অটোরিকশা চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে জেলা প্রশাসন। জেলায় ইজি বাইকের যে চালক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে অন্যান্য আইন কানুন শিখিয়েছি। পাশাপাশি আমরা একটি রোটেশন পদ্ধতি চালু করব বলে আমরা চিন্তা করেছি। কুষ্টিয়া পৌর এলাকায় দিনে গড়ে প্রায় 10,000 অটোরিকশা চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।